প্রথমে আমাদেরকে জানতে হবে কেন্দ্র কাকে বলে। ঠিক আছে, তাহলে কেন্দ্র কাকে বলে জানতে গেলে পারে দুটো জিনিস জানতে হবে। কেন্দ্র কাকে বলে এবং কেন্দ্রের মধ্যে কাজটা কি, কেন্দ্রের কাজটা কি। তো একটি জন্মছক অবশ্যই নিজের খাতা পেন্সিল খাতার মধ্যে বানিয়েছো। তো ওখানটায় লেখো একটা যে কোনো লগ্ন, যে কোনো লগ্ন লেখো। তুমি তোমার লগ্নটাই লিখতে পারো। তাহলে তোমার কোথায় লগ্নটা কি? লিখবো? হ্যাঁ, লিখেছো। তোমার লগ্নটা কি ধনু লগ্ন, তাই না? স্যার কোথায় লিখবো এটা? ধনু লগ্ন তো তোমার। জানি না। আচ্ছা, তো তুমি একটা যে কোনো ঘরের মধ্যে সমস্ত ঘরগুলোকে চেনো, প্রথমে মেষ, তারপরে বৃষ, তারপরে মিথুন, এগুলো চেনো। যে কোনো জায়গায় একটা নিজের লগ্ন লেখো। অর্থাৎ কোনো মানুষের তো একটা লগ্ন হবে। যে কোনো মানুষের ছক বিচার করতে গেলে একটা লগ্ন তো হবে তার। তাহলে একটা কোথাও লগ্ন লেখো, কোনো একটি ঘরের মধ্যে। তাহলে কোথায় লগ্ন লিখেছো বলো? ফার্স্ট হাউসে। ফার্স্ট হাউস, মেষ রাশির ঘরের মধ্যে লগ্ন লিখেছো, তাই না? তাহলে লগ্নের, লগ্ন একটি কেন্দ্র। লগ্নের চতুর্থ ঘর কোনটা হবে, সেটি একটি কেন্দ্র হবে। আচ্ছা, চতুর্থ মানে ফোর্থ হাউস। তারপরে হচ্ছে সপ্তম ঘর একটি কেন্দ্রস্থান। ঠিক আছে। তারপরে হচ্ছে দশম স্থান একটি কেন্দ্রস্থান। ঠিক আছে। হুম। হ্যাঁ স্যার। আচ্ছা, এই কেন্দ্রস্থান গুলো কিছুটা শুভ কিছুটা অশুভ স্থান। ঠিক আছে। কেন্দ্রস্থানগুলো আসলে একটি পাওয়ার হাউস, মানে একটি শক্তি সঞ্চয় করে থাকার জায়গা, মানে শক্তি সঞ্চয় হয়ে রয়েছে ওই জায়গায়। বোঝা গেল? হুম। কেন্দ্রস্থানের মধ্যে যদি কোনো গ্রহ আসে, তাহলে সেই গ্রহটি সর্বদা চায় কেন্দ্রস্থান আমাদেরকে শক্তি দেয়, ক্ষমতা দেয়। কি বললাম? যেমন ধরো একটু মনে করা যাক, একটা টেবিল রয়েছে, টেবিলের চারটি পায়া। টেবিলটা যদি ধরুন, টেবিলের মাথাটা যদি আমি হই, উপরের কাঠটা, তাহলে চারটে পায়া হচ্ছে আমার জন্মছকের কেন্দ্রস্থান। তাহলে এটা যতটা শক্তিশালী হবে আমি ততটা ভালো ভালো ভার নিতে পারবো টেবিলটার মধ্যে, তাই না? হুম। হুম। কেন্দ্রস্থানগুলি অর্থাৎ কোনো মানুষের লগ্নের চতুর্থ, সপ্তম, দশম বা লগ্ন, এই কটা জায়গার মধ্যে যদি কোনো গ্রহ থাকে, তাহলে পারে কিন্তু এইখানে গ্রহ থাকাটা ভালো। এবং এটা যদি নিজের লগ্নপতির মিত্র গ্রহ হয়, তাহলে পারে গ্রহটা থাকা আরো বেশি ভালো। কি বললাম, বুঝতে পারলে? মানে আমার লগ্নপতির মিত্র গ্রহ বা লগ্নপতি নিজেই যদি কেন্দ্রস্থানের মধ্যে থাকে, তাহলে কেন্দ্রস্থানটির মধ্যে শক্তি রয়েছে, তাহলে সেই গ্রহটি অটোমেটিক্যালি গিয়ে শক্তিশালী হয়ে যাবে। তবে কেন্দ্রস্থানের মধ্যে যদি গ্রহ থাকে, তাহলে পারে কিন্তু সেই গ্রহটা সর্বদা চেষ্টা করে আমার কারকত্ব বা আমি যেই ভাবের অধিপতি হয়ে এসেছি সেই ভাবটার ফলটা তো ভালো করে প্রাপ্তি করতে পারি একদম। ভালো করে বোঝো। কেন্দ্রস্থানের মধ্যে কোনো না কোনো জায়গা থেকে গ্রহ এসছে মনে করা যাক। কারোর পঞ্চমপতি কেন্দ্রে এসছে দশম স্থানে, কারোর হয়তো চতুর্থপতি দশম স্থানে এসছে। যেই ভাবের অধিপতি দশম স্থানে আসবে বা কেন্দ্রস্থানে যাবে, সেই ভাবটির ফল প্রাপ্তি করার জন্য জাতক চেষ্টা করবে। কি বললাম? বুঝতে পেরেছো? হ্যাঁ। না বুঝতে পারলে কিন্তু বলবে। দেখো, ধরো তো তোমার যে কোনো ভাবের অধিপতি যদি কেন্দ্রস্থানের মধ্যে চলে আসে, তাহলে যেই ভাবের অধিপতি কেন্দ্রস্থানের মধ্যে এসছে, সেই ভাবের ফলটা জাতক প্রাপ্তি করতে চাইবে। সেই প্রাপ্তি করার পেছনে সে যা হোক করে সেটা প্রাপ্তি করতে চাইবে। হয়তো সেটা ভালো পথে প্রাপ্তি করবে, বা হয়তো সেটা যেমন করে হোক প্রাপ্তি করার চেষ্টা করবে। যদি শুভ গ্রহ হয়, যদি শুভ গ্রহ কেন্দ্রে চলে আসে, তাহলে সে ভালোভাবে প্রাপ্তি করার চেষ্টা করবে। যদি অশুভ গ্রহ কেন্দ্রস্থানে চলে আসে, তাহলে কিন্তু সে একটু ব্যাকা পথে প্রাপ্তি করার চেষ্টা করবে। বোঝা গেল? আচ্ছা। হুম। আচ্ছা, এবারে এক বলছে কেন্দ্রস্থানগুলি কি দেয়, আমাদেরকে শক্তি দেয়। এবং কেন্দ্রে গ্রহ থাকলে সেই গ্রহটি কিন্তু নিজে পাওয়ারফুল হওয়ার চেষ্টা করে।
কেন, কেন্দ্রে তো শক্তি রয়েছে। যদি একটি গ্রহ চলে আসে তাহলে গ্রহটির না একটু স্বাচ্ছন্দ্য বেড়ে যায়, যে আমি তো একটা শক্তির ঘরে চলে এসেছি। তাহলে গ্রহটি একটু পাওয়ারফুল হয়ে যায়। যেমন কিছু বাচ্চা রয়েছে, যদি পাশে দেখে কি আহ, বাবা মা কেউ এসে গেছে, তাহলে একটুখানি মানে বেশি আর কি করে না, বাবা মায়ের একটা সাহস এসে যায়। তো এরকম একটা ব্যাপার কিন্তু, মানে গ্রহটা যেহেতু বুঝে গেল যে আমি শক্তির একটি ঘরের মধ্যে চলে এসেছি, শক্তিশালী ঘরে, তাই গ্রহটি কিন্তু একটু পাওয়ারফুল হয়ে যায়। ঠিক আছে। এবং গ্রহটি পাওয়ারফুল হয়ে গেলে পারে কিন্তু সেই গ্রহটি সবসময় নিজেকে সফল করবার চেষ্টা করে। এই সফল করার পেছনে ভালো পথও হতে পারে, খারাপ পথও হতে পারে। কি বললাম বুঝতে পেরেছো? সরোজবাবু বুঝতে পেরেছেন? হ্যাঁ। তো এইবারে একটা কথা মাথায় রাখতে হবে, গ্রহ কেন্দ্রস্থানে চলে আসলে পারে গ্রহটি সফল হওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে এবং যা হোক করে সফলতাকে অ্যাচিভ করার চেষ্টা করে। ঠিক আছে। কিন্তু এই সফলতাকে অ্যাচিভ করতে গেলে কি কি প্রয়োজন হয়? দুর্দান্ত পরিশ্রম, বিভিন্ন বুদ্ধি, বর্তমান সময় সাপেক্ষে চলার একটি ধরন, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে সফল হওয়ার জন্য চিন্তা ভাবনা, এগুলোকে মিলিয়ে সফল বলা যেতে পারে। তাই না? এইগুলো তো সফল যদি একজন মানুষ হতে চায় বা একটি গ্রহ যদি তার নিজস্ব কারকত্বকে সফল বানাতে চায়, তাহলে এইগুলো তাকে করতে হবে। তাই না? তাহলে এইগুলো করলে পারে কিন্তু তার মধ্যে একটি প্রবলেম আসছে। প্রবলেমটা হচ্ছে কি, তার টেনশন বাড়ছে, কোনো কোনো সময় তার রাতের ঘুম হচ্ছে না, এবং কোনো কোনো সময় কিন্তু দেখা যাচ্ছে যে সে বেশিক্ষণ সময় মানে সঠিক কাজ করতে পারছে না, এই যে কি করে সফল হব এইটা নিয়ে ভাবনা চিন্তা করে যাচ্ছে। কি বললাম ভালো করে বুঝতে পারছো? কেন্দ্রে গ্রহ আসলে গ্রহটি কিন্তু, আমরা প্রথমে জানবো, গ্রহটি শক্তিশালী হয়ে যায়। কেন্দ্রে গ্রহ আসলে গ্রহটি শক্তিশালী হয়ে যায়। এবং যেই গ্রহটি কেন্দ্রে গেছে, অর্থাৎ যেই কেন্দ্রে গেছে, যদি লগ্ন থেকে আমার শরীর বিচার করি, চতুর্থ ঘর থেকে আমার গৃহ বিচার করি, সপ্তম ঘর থেকে আমার বিবাহ বিচার করি, দশম ঘর থেকে আমার কর্ম বিচার করি, কোনো গ্রহ যেই ঘরে চলে গেছে সেই ঘরের কারকত্বকে গ্রহটি শক্তিশালী হয়ে পেতে চায়। কি বললাম বুঝতে পারলে? এবার ধরো একটা মনে করা যাক যে উম, এখন ধরো চতুর্থ ঘর একটি কেন্দ্রস্থান, এবং ধরো চতুর্থ স্থানের মধ্যে চলে গেছে রাহু, মনে করা যাক। তাহলে রাহু কেন্দ্রস্থানে চলে গেছে, তাহলে কেন্দ্রস্থানে গিয়ে রাহু শক্তিশালী হয়ে গেছে, কেন্দ্রের মধ্যে শক্তি রয়েছে, তাহলে রাহু শক্তিশালী হয়ে গেছে। এবার শক্তিশালী হয়ে ওই যে চতুর্থ ঘরটা থেকে গৃহ বিচার করা হচ্ছে, বাড়ির লোক বিচার করা হচ্ছে, মন মানসিকতা বিচার করা হচ্ছে, এটার মধ্যে আরো বেশি করে প্রভাব বিস্তার করতে শুরু করবে রাহু। এর ফলে কিন্তু তার চাহিদা বৃদ্ধি পেয়ে যাবে, বাড়ির লোকের সঙ্গে তার কিন্তু অ্যাডজাস্টমেন্ট অনেক সময় হবে না, কারণ তার মধ্যে তো অনেক বেশি চাহিদা রয়েছে, সে চাইবে যে আমি যেটা বলছি সেটাই বাড়ির লোক শুনুক। এটা একটা প্রবলেম তৈরি করবে, তাই না? তো এরকম ভাবে ব্যাপারটাকে দেখতে হবে। যদি ধরো দশম ঘরের মধ্যে শনি চলে গেছে মনে করা যাক, তাহলে শনি কি, শনি পরিশ্রমের কারক গ্রহ, তাহলে শনি কিন্তু দশম ঘর থেকে আমরা কর্ম বিচার করি, তাহলে জাতক কিন্তু বিভিন্ন পরিশ্রমের মাধ্যমে কর্মের সফলতা অ্যাচিভ করার চেষ্টা করবে। বোঝা গেল? কেন্দ্র জায়গাটা হচ্ছে শক্তির জায়গা, আর কোনো গ্রহ যদি সেখানে চলে যায়, সে তার নিজস্ব কারকত্ব দিয়ে সেই ঘরটার ফলকে আরো বেশি করে প্রাপ্তি করার চেষ্টা করবে। বোঝা গেল? কিন্তু এর ফলে কি হবে, তার পরিশ্রম হবে, তার গা হাত পা ব্যথা হবে, তার মানসিক টেনশন আসবে, তার ঘুম চলে যেতে পারে, এগুলো কিন্তু আসতে পারে। বোঝা গেল? কিন্তু হ্যাঁ স্যার। এত কিছু করে, এত কিছু করে, এত চেষ্টা করে সফল হয়ে গেল মনে করা যাক, মনে করা যাক সফল সে হলো, তাহলে এরকম সফল হয়ে কি সে সাকসেস হলো? না। কারণ হচ্ছে যে যেই সফলতা তাকে ডিপ্রেশন দিচ্ছে, যেই সফলতা তার রাতের ঘুম কেড়ে নিচ্ছে, যেই সফলতার পেছনে সে কখন খেলো কখন ঘুমালো কিছুই খেয়াল রাখছে না, জীবনযাত্রার অনেক বড় পরিবর্তন আসছে, সেই সফলতা যদি পেয়েও যায়, তাহলে তার সঙ্গে তো কয়েকটা রোগকেও নিয়ে আসলো যে, তাই না? তাহলে আসল শান্তি, আসল মনের শান্তি যেটা, সেটা কোথায় রয়েছে, কোন স্থানের মধ্যে রয়েছে, কোন স্থান? কোন স্থান কে কে? 1 5 9, অর্থাৎ তুমি যেটা লিখেছো লগ্ন, পঞ্চম, তার থেকে পঞ্চম, লগ্নের থেকে পঞ্চম স্থান এবং নবম স্থান।
বোঝা গেল? কোন স্থানগুলোর মধ্যে কি রয়েছে? শান্তি রয়েছে। কোন স্থানগুলোর মধ্যে রয়েছে শান্তি, সুখ ইত্যাদি ইত্যাদি। সুখ রয়েছে, শান্তি রয়েছে, এর সঙ্গে সঙ্গে ক্রিয়েটিভিটি রয়েছে, এর সঙ্গে সঙ্গে ভগবানের আশীর্বাদ রয়েছে। এই ঘরটা কিন্তু মানুষকে শান্তি প্রদান করতে পারে। এই জন্য বলা হয়, যখন এই ঘরটা শান্তি প্রদান করতে পারে, কিন্তু কেন্দ্র শান্তি প্রদান করে না। হয়তো তোমাকে সফল বানিয়ে দিতে পারে কেন্দ্র, কিন্তু কেন্দ্র তোমাকে শান্তি দিতে পারে না। তাহলে যখন কেন্দ্র আর কোণ মিলে যাবে, তখন কিন্তু একজন মানুষ বিশেষ সাকসেস হয়ে যাবে। কারণ কেন্দ্র দেবে পরিশ্রম, সফলতার পেছনে ছোটার একটা প্রয়াস, এবং কোণ দেবে শান্তি, মানসিক সুখ। এই সব কিছু দেবে। তাহলে দুটো যদি মিলে যায়, তাহলে পারে একটা কিন্তু রাজযোগ তৈরি হয়ে যাচ্ছে। তাই আমরা বলি, কেন্দ্র এবং কোণ যদি মিলে যায়, তাহলে রাজযোগ সৃষ্টি হয়ে যায়। বোঝা গেল? এরপরে দেখো, রয়েছে গ্রহ উপচয় স্থানে যদি থাকে। উপচয় স্থান মানে কি? উপচয় স্থান মানে হচ্ছে উপচে পড়া। উপচে পড়া, অনেকটা উপচে পড়ার সঙ্গে এটাকে তুলনা করা হয়েছে। উপচয় মানে হচ্ছে কি? উপচয় স্থানগুলো হচ্ছে বৃদ্ধির সঙ্গে কানেক্টেড। কি বললাম? বৃদ্ধির সঙ্গে কানেক্টেড। এই উপচয় স্থানগুলিও যেমন মানে বৃদ্ধি করার একটি ঘর, তেমন কিন্তু এই উপচয় স্থানগুলোর মধ্যে কিছু সমস্যাও রয়েছে। তাহলে উপচয় স্থান কে কে? বলো, তুমি বলো। উপচয় স্থান হচ্ছে তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ। তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ, এরা হচ্ছে উপচয় স্থান। এই স্থানের মধ্যে যদি কোনো গ্রহ এসে যায়, তাহলে পারে কিন্তু একটা কথা খেয়াল রাখবে, এই স্থানের মধ্যে গ্রহরা, শুভ গ্রহরা অত ভালো ফল দিতে পারে না। কিন্তু অশুভ গ্রহরা এই স্থানগুলোর মধ্যে ভালো ফল দেয়। কেন? উপচয় স্থানগুলি, তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ বললাম। তৃতীয় ঘর হচ্ছে চেষ্টা, পরিশ্রমের ঘর। ষষ্ঠ ঘর হচ্ছে কি, যে রোগ ব্যাধি বলতে পারি, বা ষষ্ঠ ঘর মানে লড়াইয়ের ঘর। ষষ্ঠ ঘর মানে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি থেকে এগিয়ে যাওয়ার ঘর। দশম ঘর হচ্ছে কর্মের ঘর, কর্মের সঙ্গে কিন্তু আমার বিভিন্ন অ্যাক্টিভিটি এবং তার সঙ্গে সঙ্গে পরিশ্রম লেগে রয়েছে। এবং একাদশ ঘর মানে হচ্ছে, আমি যদি সফল হতে চাই, আমাকে বিভিন্নভাবে চেষ্টা করতে হবে। তাহলে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু এগুলো খাটনির জায়গা রয়েছে। এই খাটনির জায়গাগুলো, পরিশ্রমের জায়গাগুলো কিন্তু অশুভ গ্রহরা ভালো কাজ করতে পারে। বোঝা গেল? তাই বলা হয়েছে উপচয় স্থানের মধ্যে কিন্তু অশুভ গ্রহরা ভালো ফল দেয়, কিন্তু শুভ গ্রহরা উপচয় স্থানের মধ্যে কিন্তু খুব একটা ভালো ফল দিতে পারে না। বোঝা গেল? খান নাড়িয়ে দিলে হবে না, ব্যাপারটাকে খুব ক্লোজলি ভাবে বুঝতে হবে, নইলে কিন্তু প্রেডিকশন করতে পারবেন না, বছর শেষ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ব্যাপার, সে উপচয় স্থানের মধ্যে শুভ গ্রহরা ভালো ফল দেয় না বা দিতে পারে না। উপচয় স্থানের মধ্যে অশুভ গ্রহরা কিন্তু অনেক ভালো ফল দেবার চেষ্টা করে। এবং উপচয় স্থানের মধ্যে অশুভ গ্রহরা কিন্তু উপচয় স্থানের ফলকে বৃদ্ধি করায়। বুঝতে পারা গেল? মানে হচ্ছে একাদশ ঘর যদি সফলতার ঘর হয়, এবং যদি একটি অশুভ গ্রহ থাকে, তাহলে বেশি করে সফলতা আসতে পারে, কারণ সফলতার জন্য সেই মানুষটি প্রচুর চেষ্টা করবে। বোঝা গেল? তবে এই যে একাদশ ঘর, এই যে তৃতীয় ঘর, এই যে ষষ্ঠ ঘর, এর মধ্যে কিন্তু একটু সমস্যাও রয়েছে। কারণ তৃতীয় ঘর হচ্ছে অষ্টমের অষ্টম ঘর, একাদশ ঘর হচ্ছে ষষ্ঠের ষষ্ঠ ঘর, এবং ষষ্ঠ ঘর তো নিজেই একটি অশুভ ঘর। তো এই ঘরগুলোর মধ্যে কিন্তু কিছু সমস্যাও রয়েছে। তাই এই উপচয় স্থানের মধ্যে যদি কোনো গ্রহ এসে যায়, তাহলে সেই গ্রহটি যদি অশুভ গ্রহ হয়, তাহলে অশুভ গ্রহটি তো অবশ্যই ভালো ফল দেবার চেষ্টা করে বা ভালো ফল দেয়। কিন্তু শুভ গ্রহ যদি এসে যায় এই উপচয় স্থানের মধ্যে, তাহলে কিন্তু, যেহেতু এই উপচয় স্থানটি একটি অশুভ ঘর, এবং উপচয় স্থানের যে ক্রাইটেরিয়া রয়েছে সেই অনুপাতে যেহেতু শুভ গ্রহটা চলতে পারে না, কারণ শুভ গ্রহ অত বেশি পরিশ্রম করতে পারে না, তো এর ফলে কিন্তু গ্রহটি একটু সমস্যার মধ্যে পড়ে যায়। বোঝা গেল? এবং গ্রহটি তার নিজের নিজের কারকত্বকে হারিয়ে ফেলে অনেক সময়। এবার যদি আমরা দেখি কোনো মানুষের জন্মছকের মধ্যে উপচয় স্থানের মধ্যে শুভ গ্রহ বসে রয়েছে, তাহলে সেই শুভ গ্রহ কেন্দ্রিক সমস্যা সেই জাতকের জীবনে আসে। বোঝা গেল?
যদি আমরা দেখি কোনো মানুষের জন্মছকের মধ্যে উপচয় স্থানের মধ্যে শুভ গ্রহ রয়েছে, তাহলে ওই শুভ গ্রহটা কেন্দ্রিক কোনো না কোনো সমস্যা সেই জাতকের জীবনে আসবেই আসবে। বোঝা গেল? আচ্ছা, এবারে আমরা কি দেখছি? এবার আমরা দেখছি গ্রহ ত্রিশরায় ভাবে রয়েছে। ত্রিশরায় ভাব কে কে, এই সরোজদা বলুন। 3, 6 আর একাদশ। তৃতীয়, ষষ্ঠ এবং একাদশ। একাদশ, হ্যাঁ। ত্রিশরায় ভাব একটি অশুভ ভাব, কারণ আমি বললাম ষষ্ঠ ভাব হচ্ছে একটি অশুভ স্থান, তৃতীয় ভাব হচ্ছে অষ্টমের অষ্টম স্থান, এবং একাদশ ভাব হচ্ছে ষষ্ঠের ষষ্ঠ স্থান। তো এই ভাবগুলি অশুভ ভাব। এই ভাবের মধ্যে যদি কোনো গ্রহ চলে আসে, তাহলে পরে আমরা বুঝে গেলাম যে ত্রিশরায় ভাবের মধ্যে গ্রহ চলে এসছে। মানে তৃতীয়, ষষ্ঠ, একাদশ ভাবের মধ্যে যদি কোনো গ্রহ চলে আসে কারুর, তাহলে সে কোথায় এসছে? ত্রিশরায় ভাবের মধ্যে এসছে, তাই না? সেই গ্রহটি সম্পর্কীয় রোগ জাতকের জীবনে আসতে পারে ফার্স্ট। ত্রিশরায় ভাবে যদি কোনো গ্রহ চলে আসে, তাহলে সেই গ্রহটি সম্পর্কীয় রোগ জাতকের জীবনে আসতে পারে। এছাড়াও ত্রিশরায় ভাবে যদি কোনো গ্রহ চলে আসে, তাহলে সেই গ্রহটি নিজের কারকত্বকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারে না। বোঝা গেল? ত্রিশরায় স্যার, ভাব। হ্যাঁ, বলো। তৃষরায় ভাবে মানে অশুভ গ্রহ আসলেও রোগ রোগ দেবে, আর শুভ গ্রহ আসলেও রোগ শুভ দেবে। গ্রহ আসলে রোগ দেবে, তাহলে পরে একটা কনফিউশন আসছে। তৃতীয়, ষষ্ঠ, একাদশ ভাব হচ্ছে ত্রিশরায় ভাব। আবার আমরা অন্যভাবে পড়লাম, তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ হচ্ছে উপচয় স্থান। বললাম, আমরা প্রথমে পড়লাম উপচয় স্থানের মধ্যে অশুভ গ্রহরা শুভ ফল দেয়, বললাম। আবার হুম। আমরা এখন বলছি ত্রিশরায় ভাবের মধ্যে কিন্তু কোনো গ্রহ যদি এসে যায় সমস্যা দেবে। তাহলে এবার আমি যদি তৃতীয় ভাবকে আমরা উপচয় স্থান ধরি, এবং যদি দেখি উপচয় স্থানের মধ্যে একটি অশুভ গ্রহ বসে রয়েছে, তাহলে তো উপচয় স্থানটিকে ভালো করবে। আবার আমরা যদি পরের সূত্রকে অ্যাপ্লাই করি, তখন আমরা দেখি ত্রিশরায় ভাবের মধ্যে একটি অশুভ গ্রহ এসে গেছে, তাহলে পারে সে খারাপ করবে। এবার আমরা কনফিউজড হয়ে গেলাম, একবার বলছি ভালো করবে, একবার বলছি খারাপ করবে, আসলে কি করবে, টোটালি কি করবে? তাহলে এখানে সহজভাবে বুঝতে হবে দুটোই গ্রহটা করবে, দুটোই করবে। অর্থাৎ সে তৃতীয় ভাব উপচয় স্থানের মধ্যে এসে গেছে বলে সে উপচয় স্থানের ফলগুলো প্রাপ্তি করবার চেষ্টা করবে, এক প্রথম সূত্র অনুযায়ী। আর দ্বিতীয় সূত্র অনুযায়ী অবশ্যই সে প্রাপ্তি করার চেষ্টা করবে, কিন্তু ওই গ্রহ সম্পর্কীয় রোগ ব্যাধি, ওই গ্রহ সম্পর্কীয় রোগ ব্যাধি বা ওই গ্রহের কারকত্ব অনুসারে কিছু সমস্যা কিন্তু ওই জাতকের জীবনে আসবে। বোঝা গেল? দুটোই করবে। বুঝতে পারলেন? হ্যাঁ, হ্যাঁ স্যার। তো এটা হচ্ছে উম, ত্রিশরায় ভাব। ত্রিশরায় ভাবের মধ্যে কোনো গ্রহ যদি চলে আসে, তাহলে ডেফিনেটলি তার ওই গ্রহটাকে নিয়ে প্রবলেম আছে। কোনো জাতকের জন্মছকে যদি ত্রিশরায় ভাবে কোনো গ্রহ চলে আসে, তাহলে ডেফিনেটলি ওই গ্রহটাকে নিয়ে জাতকের জীবনে প্রবলেম হবেই হবে। বোঝা গেল? আপনি কারুর জন্মছক বিচার করতে বসুন, এবং যদি দেখেন তার ত্রিশরায় ভাবের মধ্যে গ্রহ রয়েছে, মানে তৃতীয়, ষষ্ঠ, একাদশ ভাবের মধ্যে গ্রহ আছে, সেই গ্রহটাকে নিয়ে দু চারটে প্রবলেমের কথা বলে দিন, জাতকের মিলবেই মিলবে। ঠিক আছে? বোঝা গেল? এরপরে কি বলছে, গ্রহ উচ্চস্থ হয়ে গেছে। কোনো কোনো সময় আমরা জন্মছকের মধ্যে দেখি কোনো কোনো গ্রহ উচ্চস্থ হয়ে আসে। তাহলে কোন কোন গ্রহ কোথায় কোথায় উচ্চস্থ হয়, বিশ্বজিৎ বলো। না, মিউট নিউজটা করে কোন? থাকলে কি করে বলবে? হ্যাঁ। হ্যাঁ, রবি হচ্ছে মেষ রাশিতে হ্যাঁ। উচ্চস্থ হয়। হ্যাঁ। বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয়। আহ, আহ, মঙ্গল মকর রাশিতে উচ্চস্থ হয়। শনি তুলা রাশিতে উচ্চস্থ হয়। শুক্র মীন রাশিতে উচ্চস্থ হয়। আর বুধ কন্যা রাশিতে উচ্চস্থ হয়। চন্দ্র। চন্দ্র রাহু। বৃষ রাশিতে উচ্চস্থ হয়। বলো। আচ্ছা, উচ্চস্থ হয়ে যাওয়া মানে কি বোঝো? উচ্চস্থ উচ্চস্থ হয়ে যায় মানে গ্রহটি পাওয়ারফুল হয়ে যাচ্ছে, এটাই। এমনি
তার কার্যক্ষমতা সে ভালো ফল দিতে পারবে, এগুলোই নাকি? উচ্চস্থ গ্রহ যদি ধরো কারুর জন্মছকের মধ্যে হুম। উচ্চস্থ গ্রহ থাকে, তাহলে এটি কি ভালো যোগ না এটি খারাপ যোগ? উচ্চস্থ মানে তো ভালো যোগ স্যার। ভালো যোগ। যদি ধরো তোমার বাড়িতে, আমাদের এই পাড়ার এমএলএ হচ্ছে মদন মিত্র, ঠিক আছে? হুম। তো হুম। এখন মনে করা যাক তোমার বাড়িতে মদন মিত্র চলে গেল, এটা কি ভালো হলো না খারাপ হলো তোমার জন্য? আর গিয়ে বললো বিশ্বজিৎ আজকে তোমার বাড়িতে খাবো, খারাপই হলো স্যার। কি বলো তুমি? একটা এটা কমন একটা ব্যাপার বললাম। হ্যাঁ, এমনি বাড়িতে এলো, এমনি এমনি রাজনৈতিক নেতা হিসেবে যদি বলা হয়, সে হ্যাঁ, আসলো, ঠিক রাজনৈতিক আছে। নেতাকে ছাড়ো, মদন মিত্র আচ্ছা। একজন, ছাড়ো মদন মিত্রকে ছাড়ো। এখন মমতা ব্যানার্জি তোমার পাড়া পরিক্রম করতে করতে হঠাৎ একদিন বললো তোমাকে, এই শোনো তোমার তোমার বাড়িতে আজকে আমি খাবো। মমতা ব্যানার্জি এরকম করে মাঝে মধ্যে। তো এটা যখনই বললো যে এই শোনো তোমার বাড়িতে আমি খাবো, তখন তোমার সেটা ভাল লাগলো শুনে, না তোমার সেটা সমস্যা বলে মনে হলো? না, সে তো রেগুলার আসছে না স্যার, একদিন আসছে, তার জন্য একটু হয়তো হতে ভালোই লাগবে। কি খাওয়াবে তুমি? স্যার আমাদের সমস্যা বাড়িতে। হবে। হ্যাঁ। স্যার সমস্যা হবে। সমস্যা হবে না? আচ্ছা। হ্যাঁ সমস্যা হবে। আচ্ছা। আচ্ছা। এইবার আচ্ছা। আচ্ছা। এটাই হচ্ছে গ্রহের উচ্চস্থ কনসেপ্ট। মানে আমরা আচ্ছা। দূর থেকে দেখছি খুব ভালো হলো, হুম। কিন্তু উচ্চস্থ গ্রহের স্ট্যান্ডার্ডে যদি আমরা যেতে পারি, তাহলে উচ্চস্থ গ্রহটা ভালো ফল দেবে। আর উচ্চস্থ গ্রহের স্ট্যান্ডার্ডে যদি আমরা যেতে না পারি, তাহলে কিন্তু গ্রহটি ভালো ফল দেবে না। এই জন্য দেখতে পাওয়া যায় বহু লোকের জন্মছকের মধ্যে উচ্চস্থ গ্রহ রয়েছে, এবং ওই গ্রহটাই জাতককে মেরেছে। বুঝতে পারা গেল? আচ্ছা। ধরো তোমার জন্মছকের মধ্যে বৃহস্পতি উচ্চস্থ মনে করা যাক, কারুর হুম। জন্মছকের মধ্যে বৃহস্পতি উচ্চস্থ, এবং সেই মানুষটি যথেষ্ট ধার্মিক মানুষ, সেই মানুষটি পূজা পাঠের সঙ্গে সবসময় সম্পর্কযুক্ত হয়ে থাকে, সেই মানুষটার জীবন হচ্ছে ধর্মকে কেন্দ্র করে তার জীবন, ঠিক আছে? এবং সে পূজা পাঠের সঙ্গে খুব সংযুক্ত হয়ে থাকে। তো এরকম মানুষকে কিন্তু বৃহস্পতি ভালো ফল দেবে উচ্চস্থ হয়ে যাওয়ার জন্য। মানে সে আচ্ছা। যেটা চাইছে সেটাই সামনের লোক দিচ্ছে। হুম। কিন্তু ধরো মনে করা যাক কারুর জন্মছকের মধ্যে উচ্চস্থ গ্রহ রয়েছে, কিন্তু সে পূজা পাঠের সঙ্গে কোনোই সম্পর্কযুক্ত নয়, সে ধার্মিক, সে কোনো কোনো সময় গেলে মন্দিরে গেলে চারানা আটানা ভগবানকে দেয়, এরকম ধার্মিক, ঠিক আছে? ধার্মিকের জন্য স্যাক্রিফাইস নেই, ওই ধার্মিক একটা মানে একটা আর মানে কি। পুজোর প্রতি কোনো ভক্তি নেই তার না, সেরকম। এরকম আচ্ছা। মানুষকে কিন্তু গ্রহটি খুবই খারাপ ফল দেবে। বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ। দৃষ্টিকোণকে পাল্টান, সমস্যা কিন্তু এখানেই রয়েছে, দৃষ্টিকোণ, যে আমি কি মনে করি আর আসলে কি ঘটনাটা ঘটছে। আমি মনে করি কি উচ্চস্থ গ্রহ সবসময় একটা কথা মনে রাখবেন, উচ্চস্থ গ্রহকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ লোকের সঙ্গে তুলনা করি। মনে করা যাক আমার পাড়ার মনে করা যাক আমার পাড়ার কোনো একজন রেসপেক্টেড মানুষ, খুব জ্ঞানী এবং খুব সম্মানীয় মানুষ, সে আমাকে একটি আদেশ দিল বা বলল যে তুই এটা করবি, কিন্তু আমি যদি না করি তাহলে সে মনক্ষুণ্ণ হবে, এবং সে যদি মনক্ষুণ্ণ হয় তাহলে সে যেরকম কোয়ালিটির লোক সেরকম শাস্তি আমাকে দিতে পারে, তাই না? হুম। 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 তাহলে পারে উচ্চস্থ গ্রহের এটাই হচ্ছে নিয়ম, গ্রহটি উচ্চস্থ হয়ে গিয়ে সর্বশক্তিশালী হয়ে গেছে। সর্বশক্তিশালী হয়ে গেছে এটা, যে গ্রহটা মনে করছে আমি সর্বশক্তিশালী হয়ে গেছি, তাই আমার মতো করে যদি জাতক চলে, তাহলে কিন্তু জাতককে আমি ফল দেব। আর আমার মতো যদি না চলে, তাহলে কিন্তু জাতককে ফল দেব না। এবারে একটি কথা মাথায় রাখুন, গ্রহ কিন্তু এরকম ভাবেই ফল দেয়। আপনি যতই করুন কিন্তু এইভাবেই দেয়, এইটাই নিয়ম, ভালো করে বুঝুন। গ্রহ মনে করা যাক নর্মালে রয়েছে, নর্মাল, উচ্চস্থ নয় নিচস্থ নয়, নর্মাল গ্রহ যেমন থাকে তেমন, তাহলে গ্রহটিকে আপনি চালনা করতে পারবেন। কিন্তু উচ্চস্থ গ্রহ যদি হয়, উচ্চস্থ গ্রহ আপনাকে চালনা করার চেষ্টা করবে। বোঝা গেল? হুম। তাহলে উচ্চস্থ গ্রহ অবশ্যই ভালো, যদি উচ্চস্থ গ্রহর সম্পর্কীয় কাজেতে জাতক সর্বদা লেগে থাকে, তাহলে উচ্চস্থ গ্রহটি ভালো।
আর উচ্চস্থ গ্রহ জন্মছকে রয়েছে কিন্তু ওই সম্পর্কীয় জাতক কোনোই কাজবাজ করে না, ওই সম্পর্কে মানে ওই গ্রহটি সম্পর্কে জাতকের কোনো রেসপেক্ট নেই, তাহলে কিন্তু উচ্চস্থ গ্রহটা তার জীবনে সমস্যা আনতে পারে। কি বললাম বুঝতে পারলেন? এখন ধরুন আপনার পাড়ার এমএলএ মশাই আপনার বাড়ির চেয়ারের মধ্যে বসে রয়েছে, কিন্তু আপনি পাত্তাও দিচ্ছেন না, জিজ্ঞাসা করছেন না, এক গ্লাস জল পর্যন্ত তাকে বলেননি খাবেন কিনা, তাহলে সেই মানুষটি তো আপনার উপর মনক্ষুণ্ণ হতে পারে যে হুম। আমি এত ভালো লোক, এত মানে নামি দামি লোক, আমার পেছনে এত লোক ঘোরে, আর এর বাড়িতে এলাম, এই আমাকে একটা জলের কথাও জিজ্ঞেস করলো না। হয়তো এরকম প্র্যাকটিক্যালি ব্যাপারটা। তাহলে এরকম হচ্ছে উচ্চস্থ গ্রহ। উচ্চস্থ গ্রহ আপনার জন্মছকের মধ্যে রয়েছে, কিন্তু আপনি যদি ওই গ্রহকে ব্যবহার করতে না পারেন, ওই গ্রহকে রেসপেক্ট দিতে না পারেন, ওই গ্রহটি কিন্তু আপনাকে ভালো ফল দেবে না। আপনি ওই দেখবেনই খালি উচ্চস্থ গ্রহ হয়ে আছে। বোঝা গেল? উচ্চস্থ গ্রহকে কাজে লাগাতে হয়। এবার যদি কোনো জাতকের উচ্চস্থ গ্রহ রয়েছে কিন্তু জাতক ওই প্রফেশনেই চলে গেল বা ওই গ্রহটি সম্পর্কীয় কাজকর্ম করছে, তাহলে খুব তাড়াতাড়ি ওই কাজের মধ্যে ডেভেলপ আসবে। হয়ে গেল? এবার নিচস্থ গ্রহ। নিচস্থ গ্রহ আমাদের জন্মছকে অনেকবার দেখতে পাওয়া যায় যে অনেক গ্রহ নিচস্থ হয়ে থাকে। তাহলে নিচস্থ গ্রহ কি ফল দেয়? নিচস্থ গ্রহ কি আদৌ কোনো ফল দিতে পারে না? না, এরকম নয়। নিচস্থ গ্রহ সম্পূর্ণ ফল দেয়, কিন্তু একটি প্রবলেম হয়। জাতক, অর্থাৎ যেই জাতকের জন্মছকের মধ্যে কোনো গ্রহ নিচস্থ হয়ে রয়েছে, সেই গ্রহটির তো নিশ্চয়ই কোনো কারকত্ব রয়েছে, সেই গ্রহটির নিশ্চয়ই তো কোনো কারকত্ব রয়েছে। তাহলে জাতক বুঝতে পারে না কোন জায়গায় কারকত্বটা ইউজ করব আর কোন জায়গায় করব না। বৃষ্টি, বলো, বুঝতে পারছো তুমি ব্যাপারটা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে এখন ধরো কারুর জন্মছকের মধ্যে বুধ নিচস্থ হয়ে গেছে, তাহলে বুধ কোন কোন কারকত্বকে নির্ধারণ করে? বুধ বালক গ্রহ। বুধ বালক গ্রহ, বুধ বুদ্ধিকে নির্দেশ করে থাকে। তাহলে জাতক কনফিউজড হয়ে যাবে কোথায় আমি বুদ্ধিটা খাটাবো আর কোথায় আমি বুদ্ধি খাটাবো না। অর্থাৎ কোনো গ্রহ যদি নিচস্থ হয়ে যায়, সেই গ্রহের কারকত্বকে জাতক সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবে না। কি বোঝা গেল? এর ফলে ডিস্টারবেন্স আসবে। এইবারে ধরো বুধ নিচস্থ হয়ে গেল, জাতক বুঝতে পারলো যে আমি কোথায় অ্যাপ্লাই করব, মানে কোথায় আমার কারকত্বটাকে কাজে লাগাবো। তো এটা তো হলো। এবার ধরো মঙ্গল নিচস্থ হয়ে গেল, মঙ্গল নিচস্থ হয়ে গেল, তাহলে জাতক কিন্তু মনে করতে পারবে না বা বুঝতে পারবে না যে কোথায় আমি বিশেষ মানে খাটনি করব, কোথায় আমার বিশেষ করে ধৈর্য রাখা দরকার, তো কোথায় আমি সবার সঙ্গে মানে কোথা মঙ্গল কি হচ্ছে, মঙ্গল হচ্ছে ঊর্জা শক্তির কারক গ্রহ। এছাড়াও কিন্তু মঙ্গলের মধ্যে রয়েছে প্রচন্ড পরিমাণে কিন্তু পরিশ্রম করার মেন্টালিটি। তাহলে পরে জাতক কিন্তু অবশ্যই পরিশ্রম করবে, কিন্তু কোথায় পরিশ্রমটা করতে হবে, করলে আরো বেশি ফল পাওয়া যাবে, সেটা কিন্তু জাতক জানে না। কি বললাম বুঝতে পারলেন? তো এর জন্য দরকার কি? এইবার ধরো নিচস্থ গ্রহ হয়ে গেছে, নিচস্থ গ্রহ হয়ে গেছে, কোনো একটি জন্মছকের মধ্যে নিচস্থ গ্রহ হয়ে গেছে। তো গ্রহ যখনই পীড়িত হবে, তখন পীড়িত হয়ে গেলে পারে একটি আশা তৈরি হবে যে অনেক পীড়িত হয়ে গেছে, রাহু দেখছে, শনি দেখছে, ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটছে, কিন্তু তারপরেও কিছু কিছু ভালো গুণ রয়েছে। তো এই ভালো গুণ দেখতে গেলে পারে দেখতে হবে গ্রহটি যেই ঘরেতে চলে গেছে, যেই রাশির মধ্যে চলে গিয়ে পীড়িত হয়ে গেছে, সেই রাশির মালিক কি ভালো জায়গায় রয়েছে, বা সেই রাশির মালিক কি লগ্নপতির মিত্র, এটা দেখতে হবে। যদি হয় তাহলে পারে কিন্তু গ্রহটি পীড়িত হয়ে গেলেও কিন্তু খুব একটা খারাপ ফল দিতে পারবে না। বোঝা গেল? যদি লগ্নপতি মিত্র হয়, হ্যাঁ স্যার। হুম। এরপরে হচ্ছে কি, গ্রহ দগ্ধ হয়ে গেছে। দগ্ধ হয় কেমন করে? পুড়ে যাওয়া, পুড়ে যাওয়াকে পুরী বোঝায়। যাও। পুড়ে যাওয়া কিভাবে পড়ে? মানে বলবো স্যার? হুম।
ওই যদি রবি এবং শুক্র এক ঘরে থাকে বা শুক্র এবং মঙ্গল যদি এক ঘরে থাকে, তখন আমরা মনে করি যে শুক্র পুড়ে যাচ্ছে। তারপরে যদি অগ্নি রাশিতে পড়ে যায়। শুধুমাত্র দগ্ধ করে রবি, ঠিক আছে? রবি একমাত্র দগ্ধ করতে পারে, ঠিক আছে? রবির মধ্যে রয়েছে অগ্নি, তাই রবির কাছাকাছি যদি কোনো গ্রহ চলে আসে তাহলে পারে গ্রহটি দগ্ধ হয়ে যায়। তবে কোথায়? রবির 10 ডিগ্রির মধ্যে যদি কোনো গ্রহ চলে আসে তাহলে গ্রহটি দগ্ধ হয়ে যায়। দগ্ধ হয়ে গেলে পারে কি হবে? যেই গ্রহটি দগ্ধ হয়েছে, মনে করা যাক রবির সঙ্গে রয়েছে শুক্র, বা রবির সঙ্গে রয়েছে শনি, বা রবির সঙ্গে কোনো গ্রহ রয়েছে, সেই গ্রহটি দগ্ধ হয়ে যাবে। শুধু রবির মিত্র গ্রহ, বিশেষ করে বৃহস্পতি মঙ্গল, এরা কিন্তু অগ্নিতত্ত্বেরই গ্রহ, তাই এরা যদি থাকে হবে না কিন্তু, ঠিক আছে? বুধ স্যার বুধ থাকলে পরেও থাকলেও দগ্ধ দগ্ধ হয়ে হয়ে যাবে? যায়। হ্যাঁ, স্যার বুধ থাকলেও কি দগ্ধ হবে তাহলে হ্যাঁ, বুধ? বুধ থাকলেও দগ্ধ হয়ে যাবে। তাহলে তাহলে বুধাদিত্য বুধাদিত্য যে যোগটা হচ্ছে রবি বলছি, বুধে। সবটাই বলবো। আচ্ছা। তো এরকম যে দগ্ধ হয়ে গেল, দগ্ধ হয়ে গেলে পরে কি হবে? দগ্ধ হয়ে গেলে পারে যেই গ্রহটি দগ্ধ হয়েছে, যেই গ্রহটি দগ্ধ হয়েছে সেই গ্রহটির যদি কাজ করো তুমি, তাহলে কাজেতে সফল হতে পারো, কিন্তু সেই গ্রহটি তোমাকে নাম কখনো দেবে না। একটু বুঝিয়ে দিই। ধরো মনে করা যাক রবির সঙ্গে বুধ রয়েছে, হুম। তাহলে বুধ দগ্ধ হয়ে গেছে, মানে 10 ডিগ্রির মধ্যে যদি থাকে তাহলে বুধ দগ্ধ। এবার বুধ কিসের কারক গ্রহ? বুধ হচ্ছে বাক্যের কারক গ্রহ, বা বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। তাহলে তুমি হুম। বাক্য দিয়ে বা বুদ্ধি দিয়ে কোনো মানুষকে উপকার করলে, উপকারটা করে সুনামটা সে পাওয়া যাবে না। লাভবান হলো, কিন্তু হুম হুম তোমার হুম। কিন্তু নাম সে একবারও করবে না। সুনামটা করবে না। হুম। বোঝা গেল? ধরো রবির সঙ্গে রয়েছে শুক্র, তাহলে শুক্র দগ্ধ হয়ে গেছে, শুক্র দগ্ধ হয়ে গেছে। তাহলে শুক্র থেকে ধরো কোনো ছেলের জন্মছকের মধ্যে রবির সঙ্গে শুক্র রয়েছে, এবার ধরো শুক্র দগ্ধ হয়ে গেছে রবির 10 ডিগ্রির মধ্যে। এবার শুক্র মানে কি? একটা ছেলের ক্ষেত্রে শুক্র মানে তার স্ত্রী। তাহলে তার স্ত্রী হুম। অনেক রকম ভালো ভালো কাজ করলো পরিবারের জন্য বা শ্বশুর বাড়ির জন্য, প্রচুর চিন্তা করলো, স্বামীকে ডেভেলপ করার জন্য অনেক বুদ্ধি দিল, হয়তো সব ডেভেলপ হয়ে গেল, শ্বশুর বাড়ি ভালো করেই চলছে মোটামুটি, কিন্তু ওই বউটের নাম কিন্তু কেউ করে না, ঠিক আছে? এর জন্য কিন্তু বউটার রাগ, এর জন্য কিন্তু রবি শুক্র একসঙ্গে থাকলে বিবাহিত জীবনে সমস্যা ক্রিয়েট হয়ে যাবে। এই কারণে কিন্তু সমস্যাটা আসছে, কারণ বউটা বলছে, মানে বলে এরকম, যে দাদা আমি এত উপকার করি, আমার নাম কিন্তু কেউ করে না, আমাকে কিন্তু কেউ পছন্দ করে না, মানে আমার নাম করে না মানে আমাকে কেউ পছন্দ করে না। তাহলে পরে আমরা সহজ কথা বলতে পারো, রবি শুক্র থাকলে পারে কিন্তু আপনার বিবাহিত জীবনে সমস্যা আসবে। কেন সমস্যা আসবে? এই কারণে সমস্যা আসবে। কারণ বউটা চাইবে নাম, যে আমি করছি আমার নাম করুক, যে হ্যাঁ আমার বৌমার জন্য আমার এই হয়েছে, আমার বৌমার জন্য এই হয়েছে, আমার বউয়ের জন্য এই হয়েছে। তো এরকম কেউ করবে না, সবাই উপকারটা নিয়ে নেবে, আর বউটাকে কিন্তু কেউ অত এ করবে না। বোঝা গেল? বৃষ্টি, বুঝতে পারছো তুমি? এরকম ভাবে কিন্তু ব্যাপারটাকে বুঝতে হবে। প্রেডিকশন হচ্ছে একটা বুদ্ধির খেলা, বুদ্ধি তোমাকে খাটাতে হবে, আসল থিওরি গুলো ব্যাপারগুলো বুঝে নিতে হবে, তারপরেই বুদ্ধি খাটাবে, যে কি কি বুদ্ধি আমি খাটাতে পারি। তো এইভাবে কিন্তু বিষয়টাকে দেখতে হবে, ঠিক আছে? এই বিষয় নিয়ে আমাদের আলোচনা চলেই যাবে চলেই যাবে, কারণ এটা বারবার আসবে যে কোনো জন্মছক প্রেডিকশন করার জন্য। এরপরে দেখো গ্রহ বক্রি হয়ে গেছে। বক্রি হয়ে যাওয়া, গ্রহদের বক্রি হয়ে যাওয়া একটা স্থিতির ব্যাপার। অর্থাৎ গ্রহ বক্রি হয়ে যাওয়া মানে হচ্ছে গ্রহ পেছন দিকে যাচ্ছে, কিন্তু পেছন দিকে কোনো গ্রহ কখনো যায় না, কিন্তু পৃথিবী থেকে কোনো কোনো সময় দেখলে মনে হয় গ্রহটা যেন পেছন দিকে যাচ্ছে, ঠিক আছে? গ্রহ বক্রি হয়ে যাওয়া মানে হচ্ছে কি, গ্রহ একটা একটা স্থিতি, গ্রহের একটা স্থিতির পরিবর্তন। গ্রহ বক্রি হয়ে যাওয়া মানে হচ্ছে সেই গ্রহটি পৃথিবীর কাছাকাছি চলে আসছে। গ্রহটি বক্রি হয়ে যাওয়া মানে কিন্তু পৃথিবী থেকে দূরে হচ্ছে না, পৃথিবীর কাছাকাছি চলে আসছে। এই জন্য বক্রী গ্রহদের চাহিদা বৃদ্ধি হয়ে যায়। কি বললাম? বক্রী গ্রহদের চাহিদা বৃদ্ধি হয়ে যায়। এবার বক্রী গ্রহদের চাহিদা যদি বৃদ্ধি হয়, তাহলে অটোমেটিক্যালি যদি শুভ গ্রহ বক্রী হয়, তাহলে শুভ গ্রহের কারকত্ব শুভ শুভ থাকে, তাহলে শুভ শুভ জিনিসের চাহিদা বেড়ে যাবে। অশুভ গ্রহ যদি বক্রী হয়, অশুভ গ্রহের কারকত্ব কিন্তু অশুভ অশুভ থাকে, তাহলে অশুভ অশুভ কারকত্ব কিন্তু বেড়ে যাবে।
একটা উদাহরণ দিই, ধরো শনি পরিশ্রমের কারক গ্রহ, শনি বাধা বিঘ্নের কারক গ্রহ, শনি হচ্ছে রোগ ব্যাধির কারক গ্রহ, শনি হচ্ছে জটিলতার কারক গ্রহ। শনি এবার বক্রী হয়ে গেছে, তাহলে কি হবে? কি হবে তাহলে? তার রোগ ব্যাধিও বেড়ে যাবে, জটিলতাও বাড়বে। পরিশ্রমও বাড়বে। হুম পরিশ্রমও বেড়ে যাবে, রোগ হুম ব্যাধিও হুম বেড়ে যাবে, জটিলতাও বেড়ে যাবে, তাই না? তো এগুলো হুম এগুলো হুম অটোমেটিক্যালি বেড়ে যাবে। আবার বৃহস্পতি মনে করা যাক বক্রী হয়ে গেছে, তাহলে বৃহস্পতি একটি শুভ গ্রহ, হুম তাহলে কি কি বাড়বে? তার মধ্যে জ্ঞান পিপাসুতা বেড়ে যাবে, অর্থাৎ জ্ঞান ওটা পিপাসু হয়ে যাবে, আরো কিছু জানার চেষ্টা করবে। বৃহস্পতি যদি বক্রী হয়ে যায় তাহলে পারে বৃহস্পতি হচ্ছে অ্যাডজাস্ট করে চলার কারক গ্রহ, তাহলে তার অ্যাডজাস্ট ক্ষমতা আরো বেশি বেড়ে যাবে, সে আরো বেশি অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করবে। বৃহস্পতি হচ্ছে সৎ উপদেশ দেবার কারক গ্রহ, তাহলে সেই মানুষটি কিন্তু বেশি করে সৎ উপদেশ সবাইকে দিতে শুরু করবে। কারণ আমরাও কিছু সৎ উপদেশ দিতে পারি, কিন্তু আমরা তো লোক বুঝে দিই। কিন্তু বৃহস্পতি বক্রী যার হয়ে যাবে সে কিন্তু সবাইকেই সৎ উপদেশ দেবে। একটা যদি পাড়ার মধ্যে একটা আনাজওয়ালার সঙ্গে দেখা হয়, তাকেও কিন্তু বিভিন্ন বুদ্ধি দিয়ে বলবে যে তুই আনাজটাকে কি করে ডেভেলপ করবি, আনাজ বিক্রিটাকে। ঠিক আছে? একটা রিক্সাওয়ালার সঙ্গে যদি দেখা হয় তাহলে পরে রিক্সাওয়ালাকেও বুদ্ধি দেবে যে তুমি রিক্সাকে ছেড়ে কি করে টোটো করে ব্যবসা করতে পারো। অর্থাৎ উপদেশ দেওয়ার প্রবণতা তার বেড়ে যাবে, তাই না? হুম হুম এবারে বক্রী গ্রহটি যেই ভাবের অধিপতি, বক্রী গ্রহটি যেই ভাবের অধিপতি, সেই ভাবের চাহিদা জাতকের বেড়ে যাবে অটোমেটিক্যালি। কি বললাম? কোনো গ্রহ যদি বক্রী হয় তাহলে বক্রী গ্রহটা কোনো না কোনো ভাবের অধিপতি হবে, হুম তাহলে সেই ভাবের চাহিদা জাতকের মধ্যে বেড়ে যাবে, কিন্তু সেই চাহিদা সঠিক সময় পূরণ করবে না বক্রী গ্রহরা। বোঝা গেল? বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। বক্রী গ্রহ যেই ভাবের অধিপতি সেই ভাবের চাহিদা বৃদ্ধি করিয়ে দেবে, কিন্তু সেই চাহিদাকে সঠিক সময় পূর্ণ করতে দেবে না। বক্রী গ্রহ যেই ভাবের মধ্যে এসে গেছে সেই ভাবের চাহিদাকে বাড়িয়ে দেবে, কিন্তু সেই ভাবের চাহিদাকে বাড়িয়ে দিল সেই ভাবটাকে সঠিকভাবে পূর্ণ করতে দেবে না, মানে চাহিদাটি শর্ট করে মানে খুব তাড়াতাড়ি সফল হবে না। বক্রী গ্রহ একটি দোনমনো ফল দেয়, মানে কখনো ফল দিয়ে দিল, কখনো ফলের মধ্যে বাধা দিয়ে দিল। বোঝা গেল? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই অনুষ্ঠানটিকে বারবার করে দেখে মনে করার চেষ্টা করবে যে বিষয়গুলো কেমন, আর প্রত্যেকটা বিষয় লিখে রাখার চেষ্টা করবে, কিন্তু লেখালেখি অবশ্যই প্র্যাকটিস করবে। তাহলে বক্রী গ্রহ কিন্তু দেখা যাচ্ছে যে তার বল বৃদ্ধি করে দেয়, বক্রী গ্রহের চাহিদা বেশি হয়ে যায়। যদি শুভ গ্রহ বক্রী হয় তাহলে শুভ গ্রহের অনুসারে শুভ শুভ চাহিদা বেড়ে যাবে, এবং অশুভ গ্রহ যদি বক্রী হয় তাহলে অশুভ অশুভ চাহিদা বেড়ে যাবে। এবার শুভ গ্রহ বক্রী হয়ে গেছে, মনে করা যাক আমার দ্বিতীয় ঘরের অধিপতি বক্রী হয়ে গেছে, আমি কি বললাম? যেই ভাবের ঘরের অধিপতি বক্রী হবে, যেই ভাবের অধিপতি বক্রী হবে সেই ভাবের চাহিদাও কিন্তু বেড়ে যাবে। এখন মনে করা যাক আমার দ্বিতীয় পতি বক্রী হয়ে গেছে, তাহলে দ্বিতীয় পতি বক্রী হয়ে গেলে পরে কি হবে? আমার বেশি বেশি অর্থ উপার্জন করার চাহিদা বেড়ে যাবে, হুম তাই না? কিন্তু আমি যদি এখন মনে করি আজকেই আমি 1 লাখ, কালকে আবার 2 লাখ, পরশু আমি 3 লাখ যদি কামাবো মনে মনে করি, তাহলে এটা কি সম্ভব? সম্ভব নয়, মানে আমাদের মতো জীবনযাত্রার মধ্যে সম্ভব নয়। তাহলে এটা তার মানসিক দুঃখের কারণ ঘটবে, হবে না? হুম হুম তাহলে আমরা ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবো বক্রী গ্রহ মনে দুঃখ দেয়, বক্রী গ্রহ ডিপ্রেশন নিয়ে আসে। কিন্তু কেন ডিপ্রেশন আসে এটা বোঝা গেল? চাহিদা বৃদ্ধি করে দেয়। বৃদ্ধি করিয়ে দেয়, আর যতটা তার চাহিদা তৈরি হয়েছে ততটা পূরণ হবার জায়গা নেই তার জন্মছকে। হ্যাঁ। এবার পূরণ হচ্ছে না বলে তার মনে দুঃখ লাগছে,
দুঃখ। দুঃখ থেকে তৈরি হচ্ছে ডিপ্রেশন, তাই না? হ্যাঁ স্যার। এবার আমরা ঘুরিয়ে আমি স্যার ফিরিয়ে ভালো একটা কথা বুঝছি স্যার। বলছি। হ্যাঁ, আমি স্যার ভালো বুঝছি, আমার তো দুটো গ্রহ বক্রী না। হ্যাঁ, এবার আমি ঘুরিয়ে ফিরিয়ে একটা কথা বলছি, বক্রী গ্রহ ডিপ্রেশন দেয়। হ্যাঁ হ্যাঁ, বক্রী গ্রহ ডিপ্রেশন দেয়, আমরা ঘুরিয়ে ফিরিয়ে বললাম, কিন্তু কারণটা কেন এইখানে কিন্তু বোঝা গেল। বোঝা গেল? এরপরে দেখো, গ্রহ রয়েছে দিকবল, দিকবলে গ্রহ রয়েছে। তাহলে দিকবলটা আমরা কোথায় কাজে লাগাবো? আমরা বলছি, প্রথমে মাথায় রাখতে হবে কোন কোন গ্রহ কোথায় কোথায় দিকবল প্রাপ্ত করে। জানা আছে? আর কেউ জানো কি? না ওই স্যার। যে স্যার, স্যার ওই যে বললেন, কিন্তু ঘরটা বলতে পারুন, আপনি বললেন না যে যদি কোনো কারণবশত যদি কোনো কাউকে একটা উচ্চ মানে আমরা পদে দিয়ে দিই, তারপরে সেই জায়গাটা প্রাপ্তির পর সে যদি উল্টো পাল্টা কাজ করে, তখন আমরা তাকে পারি না নিচে নামাতে, তখন যেমন করে হোক ওকে আর না ঘাটিয়ে, ওকে আর উচ্চ পদে না দিয়ে নিজের কাজ হাসিল করতে বেরিয়ে গেল। হ্যাঁ, সেটা কোন গ্রহ বলুন তো? সেটা কোন গ্রহ? এটা যে উদাহরণটা দিলে, এটা কোন বিষয়ের উদাহরণ? এটা স্যার আপনি স্যার সেদিনে বললেন না ওই ইয়েতে, হ্যাঁ, সেদিনকে যেখানে যখন বললাম তো, কোন বিষয় নিয়ে বললাম বলুন তো? ওই যে দিকবল প্রাপ্তি। হ্যাঁ, দিকবল প্রাপ্তির ক্ষেত্রে হ্যাঁ, বিষয় এটা কি হচ্ছে স্যার মঙ্গল? স্যার মঙ্গল, কি মঙ্গল? এই কোন গ্রহের ক্ষেত্রে, এটা কি মঙ্গলের ক্ষেত্রে? দিকবল প্রাপ্তি হয়, অর্থাৎ বিভিন্ন গ্রহ বিভিন্ন জায়গায় দিকবল প্রাপ্তি করে। আচ্ছা আচ্ছা যেমন লগ্নের মধ্যে বুধ এবং বৃহস্পতি দিকবল প্রাপ্তি হয়। ওকে, আচ্ছা। আচ্ছা। তারপরে হচ্ছে চতুর্থ ঘরের মধ্যে শুক্র এবং চন্দ্র দিকবল প্রাপ্ত করে, হলো। হুম হুম মঙ্গল হচ্ছে দশম ঘরের মধ্যে দিকবল প্রাপ্ত করে, মঙ্গল দশম ঘরের মধ্যে দিকবল প্রাপ্ত করে। শনি সপ্তম ঘরের মধ্যে দিকবল প্রাপ্ত করে, হলো। হ্যাঁ এবারে হচ্ছে কি, রবি লগ্নের মধ্যে দিকবল প্রাপ্ত করে। মানে লগ্নের মধ্যে কে কে দিকবল? রবি, বুধ, বৃহস্পতি লগ্নের মধ্যে হয়ে গেল, ঠিক হুম। আছে। আর বুধ তৃতীয় ঘরের মধ্যে দিকবল প্রাপ্ত করে। বুধ দ্বিতীয়। তৃতীয় তৃতীয় হ্যাঁ, তৃতীয় ঘরের মধ্যে দিকবল থার্ড প্রাপ্ত, হাউস। সরি, বুধ তো লগ্নের মধ্যে করে, বুধ তো লগ্ন বললাম। আর বুধ হয়ে হুম গেল, বৃহস্পতি হয়ে গেল, শুক্র শনি হয়ে গেল, রবি হয়ে গেল, আর কেউ নেই। রাহু কেতুকে তো ধরা হয় না। তো এই কটা গ্রহ কিন্তু এরকম এরকম জায়গায় দিকবল প্রাপ্ত করে। এইবার মনে করে যাক, দিকবলটাকে আমি কোথায় কাজে লাগাবো? দিকবলটাকে আমি কোথায় কাজে লাগাবো? দিকবলকে কাজে লাগাবার বিভিন্ন টেকনিক রয়েছে। তবে দিকবলটাকে কাজে লাগাবার জন্য যেটা বিশেষ পন্থা ইউজ করা হয়, সেটা হচ্ছে কি, যখন ধরো কোনো গ্রহ, মানে যেই গ্রহটি দিকবল প্রাপ্তি করেছে, সেই গ্রহর, ধরো কোনো গ্রহ সম্পর্কে তুমি কাজ করছো, কোনো গ্রহ সম্পর্কে কাজ শুরু করতে যাচ্ছ, তাহলে কোনো কাজ যখন আমরা শুরু করতে যাই, বিশেষ করে তখন আমরা কি করি? ফিতে কাটি, অনেক সময় পুজো করি, হুম করি না? পুজো করি না? হুম হুম। এইবারে বলছে, তুমি দিকবল প্রাপ্ত মানে যেই গ্রহটার কাজ করছো, মনে করা যাক একটা কারখানা উদ্বোধন করছো, ঠিক আছে, কারখানা একটা উদ্বোধন করছো, মনে করা যাক একটা কারখানা উদ্বোধন করছো, ঠিক আছে। তাহলে হুম হুম কারখানাটা কার কারক গ্রহ? শনির ইন্ডিকেশন দেয় শনি। কারখানা, তাই না? শনি। শনি। তাহলে শনি কোথায় হুম। দিকবল প্রাপ্ত করে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে। মানে শনি কোথায় দিকবল প্রাপ্ত করে? সপ্তম ঘর, মানে পশ্চিম দিক, মানে পূর্বের অপোজিট হচ্ছে সপ্তম। লগ্ন যদি পূর্ব হয়, সপ্তম তাহলে পশ্চিম, হুম। তাহলে পশ্চিম দিকে দিকবল প্রাপ্ত করে। হ্যাঁ, তাহলে তুমি হ্যাঁ। হ্যাঁ পশ্চিম দিকে মুখ করে যদি ওই কারখানার জন্য পুজো করো, তাহলে ওই কারখানা ভালো চলবে।
পশ্চিম দিকে মুখ করে। হ্যাঁ, এবার তো শাস্ত্র পশ্চিম দিকে মুখ করে পুজো করতে দেবে না, তাই না? না এবার স্যার। একজন পুরোহিত বলবে আমি তো পশ্চিম দিকে মুখ করে পুজো করব না, শাস্ত্র বলবে পূর্ব না। আর উত্তর। তাহলে শাস্ত্রকারেরা যদি মনে করে যে পূর্ব দিকে মুখ করেই পুজো করলো, তাহলে আপনি হুম। কারখানা উদ্বোধন করতে চাইলে পশ্চিম দিকে মুখ করে 108 বার শনিদেবের জপ করুন। যখনই কোনো কারখানা সম্পর্কীয় ডিল করবেন তখন যেন আপনার পশ্চিম দিকে মুখ থাকে, আপনি দেখবেন প্রত্যেকটি ডিল সাকসেসফুল হয়ে যাবে। এটাই স্যার নিয়ম। হেভি নিয়ম এটা। শনি হচ্ছে কখন? শনি হচ্ছে সূর্যাস্তের পরের কারক গ্রহ। মানে হুম। সকালবেলা, দিনের বেলাটা যদি সূর্য ইন্ডিকেশন দেয় তাহলে সন্ধ্যেবেলাটা শনি। তাহলে শোনেন। শনি হুম। দিকবল প্রাপ্তি হয়ে আছে জন্মছকের মধ্যে। মানে শনি দিকবল প্রাপ্তি হয়ে গেছে মানে কি, শনি কিন্তু দিকবল যখনই প্রাপ্তি হয়ে যায় গ্রহদের একটি বিশেষ শুভ অবস্থায় চলে আসে, আর একটু বলশালী হয়ে যায়। তাহলে সন্ধেবেলাটা বলশালী সেই জাতকের জন্য। তাই যে কোনো বড় ডিল সে যদি সন্ধেবেলায় রাখে তার কিন্তু সাকসেস এসে যাবে। তাহলে এটা আমি কিরকম করে করলাম দেখুন, একটি জন্মছক দেখলাম। প্রথমে জন্মছকের মধ্যে আমি দেখলাম শনি সপ্তম ঘরের মধ্যে বসে রয়েছে, তাহলে আমি দেখলাম শনি দিকবল প্রাপ্তি করে রয়েছে। তাহলে এবার আমি বললাম যে সেই লোককে যে আপনার কারখানা সম্পর্কীয় কোনো ডিল আপনি সন্ধেবেলায় করুন, আপনার কিন্তু লাভ হবে। এটা আমি অ্যাডভাইস দিলাম, তাহলে তার কিন্তু লাভ হবে। এবার দিকবল গ্রহটা আমাদের ন্যাচারাল লাইফে কি কাজে লাগবে? দিকবল যদি কোনো গ্রহ হয়ে থাকে, কোনো গ্রহ যদি দিকবল হয়ে থাকে, অর্থাৎ শনি যদি দিকবল হয়ে থাকে, মানে শনি সপ্তমে রয়েছে তাই দিকবল হয়ে আছে। শুক্র যদি দিকবল হয়ে থাকে, মানে চতুর্থ বা দশম ঘরে শুক্র রয়েছে, এবারে চতুর্থ ঘরের মধ্যে শুক্র রয়েছে তাই দিকবল। দিকবল গ্রহরা বলশালী হয়ে যায় এবং যেই ঘরের মধ্যে বসে রয়েছে, যেই ঘরে বসে তারা দিকবল প্রাপ্ত করেছে, সেই ঘরের ফল জাতক পাবেই পাবে। বোঝা গেল? হুম। সেই ঘরের ফল জাতক পাবেই পাবে। কিন্তু বিষয় হচ্ছে কি, দিগবল গ্রহরা অবশ্যই সেই ঘরের মধ্যে ফল দেবে, কিন্তু দিগবল গ্রহরা কিন্তু সবসময় খেয়াল রাখবেন যে এই দিগবল গ্রহগুলো প্রফেশনাল দিকে কিন্তু ভালো ফল দেয়, ঠিক আছে? ভৌতিক লাভেতে ভালো ফল দেয়, কিন্তু পারিবারিক জীবনে ভালো ফল দিতে পারে না। বোঝা গেল? তাহলে মনে করা যাক কারো জন্মছকের মধ্যে শনি সপ্তমে রয়েছে, তাহলে সেই জাতক পরিশ্রমী হবে, পরিশ্রম করে জীবনে ডেভেলপ করবে। কিন্তু সপ্তম ঘর মানে আমার বিবাহ স্থান, তাহলে আমার হুম। বিবাহিত জীবনে কিন্তু সমস্যা নিয়ে আসবে। বোঝা গেল? এরপরে দেখুন। তাহলে স্যার, তাহলে হ্যাঁ, স্যার বিবাহিত লাইফে তো ভালো হবে না। না ভালো হবে না। এরপরে রয়েছে কি, গ্রহ কম ডিগ্রিতে আছে। গ্রহ কম ডিগ্রি মানে কত ডিগ্রি হলো? 0 ডিগ্রিতে, 1 ডিগ্রিতে, এরকম গ্রহ রয়েছে। আমরা অনেক সময় দেখি এবং আমরা দেখে বলি গ্রহটি 0 ডিগ্রিতে রয়েছে বা 1 ডিগ্রিতে রয়েছে বলে গ্রহটি ফল দিতে পারবে না, তাই না? হুম। কিন্তু এরকম কনসেপ্ট নয়, বিষয়টা সম্পূর্ণ আলাদা। গ্রহ কম ডিগ্রিতে আছে মানে গ্রহটি কিন্তু অতিরিক্ত ফল দেবার চেষ্টা করবে। কি বললাম? অতিরিক্ত ফল দেবে। সেটা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রির মধ্যে যেতে বলেছি, এটা কিন্তু 5 ডিগ্রি 10 ডিগ্রি বলছি না। গ্রহ যখন 0 ডিগ্রি বা 1 ডিগ্রিতে থাকবে গ্রহটি কিন্তু উত্তম ফল দেবে। কারণ হচ্ছে গ্রহটি সর্বদাই উপরে ওঠার চেষ্টা করছে, ঠিক আছে? এবং গ্রহটি যখন কম ডিগ্রির মধ্যে চলে আসবে তখন গ্রহটি মনে করবে কি আমি কমজোর হয়ে গেছি, এবং গ্রহটি আরো বেশি নিজের কারকত্বকে কাজে লাগিয়ে সে কিন্তু আরো বেশি মানে জোরে যাওয়ার চেষ্টা করবে, নইলে ভাবে কি সবাই তো আমাকে পেছনে ফেলে চলে যাবে। কি বললাম বুঝেছেন? প্রথম আমাদেরকে বুঝতে হবে গ্রহদের মধ্যে তো শক্তি আছে, গ্রহদের হ্যাঁ। মধ্যে তো শক্তি আছে। এবার আমরা যখন কোনো জায়গায় রান হচ্ছে দেখি, রান দৌড়াদৌড়ির খেলা হচ্ছে, তখন একটি ছেলে পেছনে পড়ে গেল আর সবাই আগে এগিয়ে যাচ্ছে। এবার পেছনের ছেলেটি কোনো কোনো সময় আমরা ডিসকভারি তো মানে এতেও দেখি, বিভিন্ন স্পোর্টস রিলেটেড চ্যানেলগুলোর মধ্যে, যে ছেলেটি পেছনে পড়ে গেল কিন্তু তারপরে প্রচুর জোর দৌড়ে 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 আগে এগিয়ে গেল। হয় না এরকম অনেক সময়?
হয়। ওই পেছনে যে ছেলেটা পড়ে গেছিল ওইটা হচ্ছে গ্রহ কম ডিগ্রির মধ্যে। এবার এত পেছনে চলে গেল ছেলেটি, তারপরে সে দৌড়ে 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 খুব জোর দৌড়ে আগে হয়ে গেল কি করে? কারণ গ্রহটির মধ্যে বা ওই ছেলেটির মধ্যে একটি বিবেক তৈরি হলো যে তোকে ফেলে সবাই চলে যাচ্ছে, তুই যদি এখন জোরে না দৌড়াস তুই কিন্তু পেছনেই চলে যাবি। তখন গ্রহটি বা ওই ছেলেটি একটি স্পেশাল এনার্জি, শরীরের মধ্যে একটি স্পেশাল এনার্জি লোকানো থাকে, সেটা শরীর যখনই সমস্যার মধ্যে পড়ে সেটাকে বার করে। ঠিক আছে? তো এই সময় গ্রহ মানে ওই ছেলেটি স্পেশাল এনার্জি দিয়ে আরো জোর দৌড়াতে শুরু করলো, এবং দৌড়ে সে কিন্তু সবার আগে চলে গেল। এইটাই হচ্ছে গ্রহের কনসেপ্টে নিয়ে আসুন। গ্রহটিও যখন পিছনে পড়ে যায় সে কিন্তু মনে করে যে আমি অনেক দুর্বল হয়ে গেছি, আমাকে ফেলে সবাই চলে যাচ্ছে। তখন গ্রহটি কিন্তু বেশি কাজ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, সবার সঙ্গে মিলে যাওয়ার চেষ্টা করে। বোঝা গেল? তাহলে কম ডিগ্রিতে যদি গ্রহ থাকে, এবার 0 ডিগ্রি বা 1 ডিগ্রিতে, তাহলে কখনোই মনে করবেন যে গ্রহটা খারাপ হয়ে গেছে, মনে করবেন না। সবসময় মনে করবেন গ্রহটি কিন্তু স্পেশাল কিছু কাজ করে দেখিয়ে দেবে। স্যার যদি 29 ডিগ্রি বা 28 ডিগ্রিতে থাকে? 29 ডিগ্রি 28 ডিগ্রি নয়, তাহলে ওটা কি গ্রহ কম ডিগ্রি হলো? না, না, উনত্রিশ 0 থেকে ডিগ্রি 1 আঠাশ ডিগ্রি। ডিগ্রিতে গ্রহ কিন্তু অতি বৃদ্ধ হয়ে গেল। অতি বৃদ্ধ। অতিবৃদ্ধ। ঠিক আছে? অতি হুম। বৃদ্ধ হয়ে গেলে পরে কিন্তু গ্রহটি কনফিউজড হয়ে গেল, আর দৌড়াবার ক্ষমতা নেই। কারণ দৌড়াবে কোথায়? মাঠ শেষ হবে এবারে। একটি ঘর তো 30 ডিগ্রির ঘর, 30 ডিগ্রি। সে যদি নিজেই 29 ডিগ্রি হয়ে যায় আর এখন কোথায় দৌড়াবে? আর দুপা এগোলেই মাঠ শেষ। হুম। তাই না? একদম স্যার। তো গ্রহটি এটাকে বলা হয় অতিবৃদ্ধ। ঠিক আছে? একটা 30 ডিগ্রির ঘর 29 ডিগ্রি যদি সে চলে আসে, সে আর এগোতে পারবে না। সে মনে করবে আমি খুব জোর এগিয়ে কি করবো, আর দুপা এগোলেই তো মাঠ শেষ। তাই না? আমি তো আর কাউকে প্রথম করতে পারি, নিজেকে তো প্রথমের জায়গায় নিয়ে যেতে পারবো না। তো এরকম ব্যাপার, কিন্তু 0 ডিগ্রিতে থাকলে ব্যাপার আলাদা। এবার 0 ডিগ্রির মধ্যে গ্রহ রয়েছে অমিতাভ বচ্চনের, 0 ডিগ্রির মধ্যে গ্রহ রয়েছে রামদেব বাবা। আপনি এদের জন্মছক খুলে দেখুন, যে যেই গ্রহটা 0 ডিগ্রিতে, এই গ্রহটাই এদেরকে তুলেছে। লেগে গেছে। এবার অশুভ গ্রহের কাজ কি? অশুভ গ্রহ আমাদেরকে কি দেয়? বাধা। অশুভ গ্রহ আমাদেরকে বাধা দেয়। অশুভ গ্রহ আমাদেরকে ঋণের মধ্যে জড়িয়ে দেওয়ার চেষ্টা করে। অশুভ গ্রহ আমাদেরকে বিভিন্ন লস করিয়ে দেয়। অশুভ গ্রহ আমাদেরকে উত্তেজিত করায়। সমস্যাও দেয়। অশুভ গ্রহ, সমস্যা তো সবই সমস্যা। অশুভ হ্যাঁ। গ্রহ আমাদেরকে কিন্তু কম্প্রোমাইজ করতে দেয় না। অশুভ গ্রহরা আমাদেরকে কিন্তু বারবার বিপদে ফেলার চেষ্টা করে। এবং অশুভ গ্রহরা শারীরিক সমস্যা দিতে পারে, মানসিক সমস্যা দিতে পারে, এবং অশুভ গ্রহরা আমাদেরকে বুদ্ধিভ্রম দেয়। আবার শুভ গ্রহরা কি কি দেয় আমাদেরকে? শুভ গ্রহরা কিন্তু আমাদেরকে সব সময় সাহায্য করার চেষ্টা করে। শুভ গ্রহরা আমাদেরকে সঠিক বুদ্ধি প্রয়োগ করার জন্য চেষ্টা করে, যাতে আমরা সঠিকভাবে বুদ্ধি প্রয়োগ করতে পারি। শুভ গ্রহরা যারা আছে তারা কিন্তু আমাদেরকে খুব একটা অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়াতে দেয় না। শুভ গ্রহরা আমাদেরকে ভালো বুদ্ধি দেয়, সঠিক সময়ে সঠিক বুদ্ধি দিয়ে সাহায্য করে। শুভ গ্রহরা আমাদের মধ্যে কিন্তু সৌজন্যমূলক মনোভাব নিয়ে আসে। শুভ গ্রহরা আমাদেরকে কিন্তু সঠিকভাবে এগিয়ে চলার প্রবণতা, বুদ্ধি, এগুলো কিন্তু দেয়। মানে এগিয়ে চলার বুদ্ধিটা দেয়। পরিশ্রম, এগিয়ে চলার জন্য যে পরিশ্রম, পরিশ্রম কিন্তু সবসময় অশুভ গ্রহ দেবে, কিন্তু শুভ গ্রহ আমাকে কি দেবে? বুদ্ধি দেবে। এছাড়াও শুভ গ্রহ আমাদের কিন্তু যে কোনো মানুষের সঙ্গে মিলে চলার একটা চেষ্টা করায়, যাতে এ সবার সঙ্গে মিলে ঝুলে চলতে পারে। শুভ গ্রহরা আমাদেরকে কি দেয়? শুভ গ্রহরা আমাদেরকে কিন্তু সমস্যার মধ্যে আমাদেরকে চুপ হয়ে থাকার জন্য চেষ্টা করে। মানে আমরা যাতে সমস্যার মধ্যে পড়ে তবুও আমরা নিজেদেরকে চুপ করে রাখতে পারি, চুপ করিয়ে রাখতে পারি, এই ব্যাপারটা কিন্তু শুভ গ্রহরা দেয়। শুভ গ্রহরা কিন্তু সবসময় শুভ কৌশল দিয়ে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বোঝা গেল? এরপরে একটি গ্রহ রয়েছে, সেটি হচ্ছে মারক গ্রহ। মারক। তাহলে মারক গ্রহ কে কে?
দ্বিতীয় পতি সপ্তম পতি। তৃতীয় পতি এবং সপ্তম পতি। দ্বিতীয় পতি আর সপ্তম পতি এরা হচ্ছে মারক গ্রহ। মারক গ্রহ মানে হচ্ছে মৃত্যু নয়, মারক গ্রহ হচ্ছে মৃত্যু তুল্য কষ্ট বা বিভিন্ন সমস্যার মধ্যে নিয়ে যাওয়াটা, মানে বিভিন্ন সমস্যা। মারক গ্রহ একদিকে সেকেন্ড হাউসকে বলছে, সেকেন্ড হাউসের অধিপতি মারক গ্রহ হয়, আর সপ্তম ভাবের অধিপতি মারক গ্রহ হয়। তাহলে সপ্তম ঘরটি একটি মারক স্থান। তাহলে এর আগে আমরা বলেছিলাম সপ্তম স্থান একটি কেন্দ্রস্থান, সেই ঘরের মধ্যে শক্তি লুকিয়ে রয়েছে। কিন্তু এখন আমরা বলছি সপ্তম ঘর একটি মারক স্থান। তাহলে একদিকে হয়ে গেল কেন্দ্রস্থান, একদিকে হয়ে গেল মারক স্থান, তাই না? তাহলে দুটোকে হুম। মিলিয়ে যদি বলি তাহলে একটা পেলাম শুভ, একটা পেলাম অশুভ। তাহলে এই ঘরের মধ্যে যদি কোনো গ্রহ চলে আসে, সে সম্পূর্ণ শুভ ফল দিতে পারবে না, কারণ এর মধ্যে মারকত্ব দোষও রয়েছে। সপ্তম ঘরের মধ্যে যদি কোনো গ্রহ চলে আসে, তাহলে সে সম্পূর্ণ শুভ ফল দিতে পারবে না, কারণ এই ঘরটি একটি মারক ঘর। বোঝা গেল? আর দ্বিতীয় ঘর হচ্ছে একটি মারক স্থান, দ্বিতীয় ঘর হচ্ছে একটি মারক ভাব আর কি। দ্বিতীয় ভাবকে আমরা বলছি, সপ্তম ঘর যদি মারক হয়, তাহলে সপ্তমের অষ্টম হচ্ছে দ্বিতীয়, তাই না? সপ্তমের অষ্টম দ্বিতীয়। হুম। হুম। হ্যাঁ স্যার। তাহলে পারে দ্বিতীয়র মধ্যেও মারকত্ব দোষ রয়েছে। অর্থাৎ দ্বিতীয় ঘর থেকে আমরা টাকা পয়সা বেশি করে উপার্জন করার চেষ্টা করি, দ্বিতীয় ঘর থেকে আমরা খাওয়া দাওয়া বিচার করি। তাহলে যেই মানুষ অতিরিক্ত টাকা পয়সার লোভেতে প্রচুর পরিশ্রম করবে, যেই মানুষ জীবনে উল্টোপাল্টা খাওয়া দাওয়া করবে, তার জীবনে তো মানে সমস্যা বাড়বেই অটোমেটিক্যালি। বেশি খাওয়া দাওয়া করলে রোগ ব্যাধি বাড়বে, বেশি টাকা পয়সার পেছনে ছুটলে তার মানসিক টেনশন বাড়বে, পরিশ্রম বাড়বে, তাই না? তাহলে এগুলো কোথাও না কোথাও তাকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাবে। হয়তো তার এখনই হবে না, কিন্তু আস্তে 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 করে নিয়ে যাবে, তাই না? হুম হুম। তাহলে দ্বিতীয় ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি এরা হচ্ছে মারক স্থান বা মারক গ্রহ, মারক ভাবের অধিপতি। তাই এই গ্রহগুলো যেই ভাবে চলে যাবে, তোমার দ্বিতীয় ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি যেই ঘরে চলে যাবে, সেই ঘরে কিছু না কিছু সমস্যা এরা করবেই। বোঝা গেল? হুম। হুম। তাহলে কে কে সমস্যা করবে? এক তো ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘর সমস্যা করবে, এক তো হচ্ছে তৃষরায় ভাব সমস্যা করবে, এক তো হচ্ছে মারক গ্রহরা সমস্যা করবে। এবারে হচ্ছে কি বাধক গ্রহ। বাধক গ্রহকে স্যার চর রাশির ক্ষেত্রে একাদশপতি। চর তারপরে স্থির রাশির ক্ষেত্রে স্যার নবমপতি। আর দত্ত রাশির মধ্যে সপ্তমপতি। আচ্ছা, চর রাশির জন্য একাদশপতি হচ্ছে বাধক, হুম। দ্বিস্বভাব রাশির জন্য সপ্তমপতি বাধক, আর হুম। স্থির রাশির জন্য নবমপতি বাধক হচ্ছে। বোঝা গেল? তাহলে হুম চর রাশি কে কে? চর রাশি হলো মেষ, কর্কট, তুলা, আর এদিকে হয়ে গেল মকর। এরা হচ্ছে চর রাশি। তাহলে এই রাশিগুলোর জন্য একাদশপতি হচ্ছে বাধক। মানে এই রাশিগুলোর একাদশ ঘরটিকে আমাদেরকে দেখতে হবে কে, এবং সেই ঘরের অধিপতিটা হবে বাধক। বাধকের কাজ কি? বাধা দেওয়া। ঠিক আছে? এরপরে আমরা যদি দ্বিস্বভাব রাশি হয়ে থাকে আমাদের, মানে আমরা রাশি বলছি কিন্তু যদি আমাদের লগ্ন থেকে বিচার করা হয়, তাহলে আমাদের দ্বিস্বভাব লগ্ন যদি হয়ে থাকে, তাহলে দ্বিস্বভাব লগ্নের জন্য সপ্তমপতি বাধক হয়। তাহলে আমাকে দেখতে হবে আমার কি দ্বিস্বভাব লগ্ন। তাহলে আমার লগ্নের সপ্তম ঘরটির মালিক যেই গ্রহটি হবে, সেই গ্রহটি বাধক গ্রহ। সেই গ্রহটি যেই ঘরে বসে থাকবে, সেই ঘরকে নিয়ে বাধা দেবার চেষ্টা করবে। ঠিক আছে? আর আমার যদি স্থির রাশি হয়, তাহলে পারে স্থির রাশির জন্য বা স্থির লগ্নের জন্য নবমপতি বাধক। তাহলে যে কোনো মানুষ জানে যে নবমপতি একদিকে তো প্রচন্ড শুভ ঘরের অধিপতি, আবার আর একদিকে বলছে কি নবমপতি বাধক গ্রহ, কারণ নবম ঘরটি হচ্ছে কোন স্থান, সর্বশ্রেষ্ঠ কোন স্থান। তাহলে স্থির লগ্নের জন্য নবমপতি যদি বাধক হয়, তাহলে নবম ঘরটা তো একটি সর্বশ্রেষ্ঠ কোন স্থান, একটি ভালো গ্রহ, এবং সে আর একদিকে বাধক। তাহলে সে কিন্তু বাধকত্ব দোষ তার মধ্যে অনেক কম রয়েছে, কিন্তু তবুও সে বাধা দেবে। বোঝা গেল?
খুব কিন্তু জটিল হিসাব। যতটা টিভিতে দেখে মনে হয় জ্যোতিষটা খুব সহজ ব্যাপার, এতটা সহজ ব্যাপার নয়। বোঝা গেল? স্যার, স্যার একটা প্রশ্ন করবো। হ্যাঁ, এই কন্যা লগ্নের ক্ষেত্রে হ্যাঁ, মারক হচ্ছে যেমন স্যার শুক্র এবং বৃহস্পতি, হ্যাঁ, তেমনি তো স্যার বাধক হচ্ছে তো বৃহস্পতি। হ্যাঁ, তাহলে সেখানে কি ওই গ্রহটা কি বেশি আমাদেরকে গুরুত্ব দিতে হবে, বৃহস্পতি? অবশ্যই, কন্যা অবশ্যই, লগ্নে যাদের থাকবে অবশ্যই। কন্যা লগ্নের জন্য বৃহস্পতি ডোবাবে। ডোবাবে না? একদম। ওটা স্যার আজকে আমি একজন পেয়েছি, ওই জন্য স্যার আপনি ভাবলাম আজকে ক্লাস আছে স্যারকে আমি জিজ্ঞাসা করবো। কন্যা লগ্নের জন্য বৃহস্পতি যেহেতু মারক এবং বাধক, তাহলে হ্যাঁ, বৃহস্পতি ডোবাবে। তাহলে তার আচ্ছা পরে আমি জানবো স্যার এটার উপায় কি আছে। আর ওই এরা একটাই। বৃহস্পতির আশায় বসে থাকবে যে বৃহস্পতি মনে হয় আমাদেরকে কিছু ভালো করবে, আর বৃহস্পতি এদেরকে ডুবিয়ে দিয়ে চলে যাবে। হ্যাঁ, বৃহস্পতি স্যার ডোবাবে। ঠিক আছে, এরকম ব্যাপারটা হয়ে যাবে। তাহলে খুব সংক্ষেপে বললাম, এইগুলোকে নিয়ে এক একটা ক্লাস হয়ে যায়। এই যে এক একটা টপিক বললাম, এইগুলোকে নিয়ে এক একটা ক্লাস হয়ে যায়। বেসিক ক্লাস এগুলোর মধ্যে অনেক বড় বড় থাকে। আমরা এখানে এইসবকে বুঝে প্রেডিকশনে যাচ্ছি, কারণ এইগুলো না বুঝলে প্রেডিকশন হবে না। বোঝা গেল? হ্যাঁ হুম। স্যার। তো আমরা এখন ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু জল খাবার। তারপরে কিন্তু আমরা আবার ক্লাসে ফিরে আসছি। ততক্ষণের জন্য আমি কিন্তু মিটিংটাকে শেষ করছি, পরে আবার একটা লিঙ্ক পাঠাচ্ছি, সেই লিঙ্কে জয়েন করবেন। বোঝা গেল? ঠিক আছে। দশ ঠিক আছে। মিনিটের একটা ছোট্ট বিরতি। ঠিক 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 আছে। বৃষ্টি, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওর একটু অসুবিধা হচ্ছে, নতুন তো। আসলে এখন